আরে আরিয়ান, তুই এখানে কি করছিস? ইনভাইট করেছি বলে আমার শ্বশুর বাড়িতে চলে আসবি, তাও আবার আমার বাসর ঘরে। আরে ম্যাম আপনি? হ্যাঁ আমি। চোখ কি তোর কপালে নাকি? কোন রুমের দিকে কোন রুমে ঢুকতেছিস বুঝতে পারছিস না? এটা বউয়ের রুম, আর এই রুমে আজকে জামাই ছাড়া কারো আসা যাবে না। সরি ম্যাম, বুঝতে পারিনি। আমি এখনই বের হয়ে যাচ্ছি। বুঝি না, এদের একটু বাইরে দিলেই একদম মাথার উপরে চলে বসে ইনভাইট করেছে। আমাদের বাড়িতে চলে এসেছে, আমার শ্বশুর বাড়ি, তাও আবার আমার বাসর ঘরে। অদ্ভুত, কে জানে আমার জামাইটা কই দিয়ে ঘুরতেছে। এত সময় পার হয়ে গেল, এতক্ষণেও রুমে আসেনি। আরিয়ান রুম থেকে বের হয়ে কি অবাক হয়ে ভাবছে, কি হলো এটা? আমি রুম থেকে কেন বের হয়ে আসলাম? এটা তো আমার বাড়ি, এই রুমটাও তো আমার, বাসর ঘর তো আমার। তাহলে আমার বইয়ের জায়গায় আমার অফিসের ম্যাম কি করতেছে? হতভম্ব হয়ে আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা মাথায় সব কিছু ভাবতেছে। মাথার উপর বেশি প্রেশার না দিয়ে আরিয়ান সোজা আবার তার বাসর ঘরে চলে গেল। ম্যাম মাথা ঠান্ডা করেন, এত রাগান্বিত হবেন না। আমি কি বলি সেটা আগে ঠান্ডা মাথায় শোনেন। মানে আমি বলতে চাচ্ছি, এটা তো আমার রুম। আরিয়ান, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এটা তোমার রুম মানে? তুমি দেখতে পারতেছো না আমি বউ সেজে বসে আছি? বুঝলাম না, তোমার চোখ কোথায় রেখে এসেছো? চোখ খুলে আমাকে দেখো, এটা আমার বাসর ঘর। সবই বুঝলাম, এটা আপনার বাসর ঘর, কিন্তু এই বাড়িটা আমার। ম্যাম বোঝার চেষ্টা করুন। তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? আমি তো ওটাই বলার চেষ্টা করতেছি যে আমাদের মধ্যে কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আরিয়ান আর বিথি দুজনে মাথায় হাত রেখে বসে পড়ল। হাই রে, কি করলাম? মুখ না দেখে বিয়ে করে অবশেষে সে ফেসে গেল। বিথি রেগে আরিয়ানকে একটা ধমক দিল। এই চুপ করো, তুমি ফেসে গেছো, আমি ফেসে গেছি। তোমার তো সোনায় সোহাগা হয়েছে, আমার সাথে বিয়ে হয়েছে। তুমি এটাই চেয়েছিলে না? তুমি আগে থেকেই সবকিছু জানতে, ইচ্ছে করে আমাকে কিছু বলো নাই। বিশ্বাস করেন ম্যাম, আমি কিছু জানতাম না আগে থেকে কার সাথে বিয়ে হচ্ছে। আমি সত্যি জানতাম না। জানলে আমি অবশ্যই আপনাকে জানাইতাম। আর জানাইতাম কি, জানলে আমি কিছুতেই বিয়ে করতাম না। বিয়ে করতে না মানে নিজেকে কি মনে করো, রাজ সাহেব? না, তা বলতে চাইনি। মানে আপনার মতো এত বড় লোক একটা মেয়ে আর এত বড় কোম্পানির মালিক, তার সাথে কি আমার যাই বলেন। তুই এখন আমার সামনে থেকে যা, আমার এখন মেজাজটা খুব গরম হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারতেছি না। ম্যাম মাথা ঠান্ডা করেন প্লিজ, উল্টাপাল্টা কিছু করবেন না। উল্টাপাল্টা কিছু করব না মানে? রুমের সব কিছু আমি ভেঙে ফেলবো। না ম্যাডাম, এমন কিছু করবেন না প্লিজ। আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এগুলোর পিছনে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এসব কিছু আমাদের আবার বুঝিয়ে দিতে হবে। এইগুলো ভাঙবো না তো তোর মাথা ভাঙবো। তাইলে আয়, সব রাগ তোর উপরে ঝাড়ি। মাথা ঠান্ডা করেন প্লিজ, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝি মানে? এইটা কি ছেলে খেলা যে ইচ্ছে হলো খেললাম, ইচ্ছে হলো না খেললাম না? যা হওয়ার তা তো হয়েই গেছে, জীবনটা শেষ। আমি এ বিষয়ে বাবা মার সাথে কথা বলবো, আপনি প্লিজ রেগে যাবেন না। আরিয়ান তার অফিসের ম্যামকে দেখে বড় বড় খুবই ভয় পায়, কারণ সে খুবই ভয়ঙ্কর। আগে একটা মেয়ে, তাই সে যতটা পারতেছে তার ম্যামের মাথা ঠান্ডা করার চেষ্টা করতেছে। বিথি আরিয়ানের গালে একটা চড় মেরে দিল। সরি, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, আমি তোকে ইচ্ছে করে চর মারি নাই। আমি আসলে কি করব? না না ম্যাডাম, কি মনে করব, কিছু মনে করিনি। আপনার যা মন চাই করুন, আমি কিছু বলবো না। এরপর আমি নিজেও কন্ট্রোলে থাকবো না। কন্ট্রোলে থাকবি না মানে? তুই আবার কি করবি? আমাকে চর মারবি? কি করব সেটা তো পরেই দেখতে পারবেন। শোন, যাই করিস আমার চোখের সামনে থেকে সরে গিয়ে কর। যা, আমার রুমটা বাইরে থেকে বন্ধ করে দে প্লিজ। আমাকে একটু একা থাকতে দে। আরিয়ান রুম তো ঠিকই বন্ধ করলো, কিন্তু বাইরে থেকে নয়, ভিতর থেকে। আর এসে লাইটটা অফ করে দিল। এদিকে বিথি বারবার বলতেছে, কিরে তুই লাইট অফ করলি কেন? বেশি ভালো হবে না কিন্তু, বেশি বারবারই হয়ে যাচ্ছে। আরিয়ান বিথির কোনো কথা না শুনে সোজা গিয়ে বিথিকে জড়িয়ে ধরল।
বিথি আরও কিছু বলতে যাবে তখনই আরিয়ান বিথির ঠোঁট নিজের ঠোঁটের ভিতর একদম চাপ দিয়ে ধরলো। বিথি কোনো মতে নিজের ঠোঁটটা ছাড়িয়ে চিৎকার করে আরিয়ানকে ঠাস করে একটা চড় মেরে দিল। বেয়াদব ছেলে, কি হচ্ছে এসব ভুলে যাস না, আমি তোর অফিসের ম্যাম। আমার অফিসের ম্যাম, সেটা আমার অফিসে, আমার বাড়িতে নয়। আমার বাড়িতে আপনি আমার বিয়ে করা বউ। তুই কি এখন আমার উপরে জোর করে অধিকার খাটাবি নাকি? জোর করতে আপনি আমাকে বাধ্য করতেছেন। বাধ্য করতেছি মানে? কি করলাম আমি তোকে? এই যে নিজের কন্ট্রোল হারিয়ে আমাকে এভাবে চড় মারলেন, এই জন্যই তো আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আমার থেকে প্রতিশোধ নিচ্ছিস নাকি তুই? মনে করেন তাই। সারা জীবন তো শুধু আপনারাই অধিকার দেখালেন, এখন আমারটা দেখেন। তুই কি মনে করেছিস এইভাবে জোর জবরদস্তি করে আমার ভালোবাসা পাবি? মোটেও না, শুধু আমার দেহটাই পাবি, আমার মন না। আমি আপনার মন পাওয়ার বৃথা চেষ্টা করবই না, ওটা তো কেউই পায় না। আমি কেন, কোনো পুরুষই পায় না। তুই এত খারাপ, আগে জানতাম না তো। হ্যাঁ, পেকে দেখলেন আপনি আমার বিয়ে করা বউ, আপনার সাথে তো আমি এতটুকু করতেই পারি। দেখ আরিয়ান, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এরপরে কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম। লাইট অন কর, যা করেছিস অনেক হয়েছে। আরিয়ান বিথির কোনো কথা না শুনে বিথির থেকে তার শাড়িটা টান দিয়ে খুলে বিছানার উপর ফেলে দিল। এদিকে বিথি অন্ধকারে কিছুই বুঝতে পারতেছে না। সে লাইট অন করার অনেক চেষ্টা করলো, কিন্তু নতুন রুম, নতুন জায়গায় আছে, তেমন কিছুই চেনে না। তার মোবাইলটাও সে খুঁজে পাচ্ছিল না। এদিকে আরিয়ান ইচ্ছে মতো তার অধিকার আদায় করে নিল। বিথি বারবার চিৎকার করার চেষ্টা করতেছিল, কিন্তু কোনো মতেই আরিয়ানকে থামাতে পারতেছিল না। অবশেষে বিথি আরিয়ানের কাছে নিজেকে সমর্থন করে দিল। ভেরি গুড ম্যাম, যত তাড়াতাড়ি আপনি আপনার ভালো বুঝতে পারবেন ততই ভালো। যত যাই হোক, দিন শেষে আমি আপনার স্বামী আর আপনি আমার বউ, এটা মাথায় রাখবেন। আরিয়ান, তুই আজ যা করলি কাজটা খুব খারাপ হলো, এর ফল তোকে ভোগ করতে হবে। আপনি যত বেশি চিল্লাপাল্লা করবেন তত আপনার ক্ষতি, কষ্ট আপনার হবে, অন্য কারো না। মানে তুই সব সময় জোর জবরদস্তি করবি আর আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়বি? অবশ্যই প্রয়োজনে তাই করতে হবে। ওই যে কথায় আছে না, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আমাকে দেখা করতে হবে। শেষ পর্যন্ত তোর মতো একটা 2 টাকার চাকর কিনা আমার গায়ে হাত দিলি, এই মুখ আমি আর কাকে দেখাবো? যত তাড়াতাড়ি আমাকে স্বামী হিসেবে মেনে নেবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। আরিয়ান চুপ কর, আমার কিন্তু রাগ উঠতেছে, বেশি ভালো হবে না কিন্তু, তোর মাথা ফাটিয়ে দেব। আচ্ছা, চুপ করলাম। ম্যাম চলেন, ফ্রেশ হয়ে আসি, ঘুমাতে হবে না। ফ্রেশ হব মানে? এই শীতের দিনে আমি এখন ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি নাড়াবো নাকি? আপনার শরীর তো এখন নাপাক হয়ে আছে, পবিত্র হতে হবে না। চলেন চলেন। তুই যা, তারপরে আমি যাব। আমি যাওয়ার পরে আপনার আসতে হবে কেন? আমার সাথেই চলেন। তুই গেলে যাব মানে? তুই ফ্রেশ হয়ে বের হ, তারপরে আমি যাব। না, আপনাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। কে বলতে পারে আমি ওয়াশরুমে গেলে আপনি হয়তো ঘরে আগুন জ্বালিয়ে দিবেন। আরিয়ান, তুই যাবি এখান থেকে নাকি আমি নিজের হাত নিজে কাটবো? বিথির কথা শুনে আরিয়ান একটু অবাক হয়ে গেল। আরিয়ান বুঝতে পারলো এই মেয়ের তো মাথায় প্রচুর রাগ, একবার রাগ উঠলে কি না কি করে বসে। এই ভেবে আরিয়ান বিথিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। বিথি বারবার চিৎকার করতেছিল। আরিয়ান কিছু না শুনে নিজের হাতে বিথিকে গোসল করিয়ে দিল। রাত করে এত চিৎকার করতে হয় না, তাইলে বাইরে থেকে লোকে ভাববে আমি মনে হয় আপনাকে একটু বেশি আদর করতেছি। ও তাই তো, ঠিকই বলেছিস। বাইরে থেকে আবার লোকজন এই কথা ভাববে না? এই তো লক্ষ্মী মেয়ের মতো, বুঝতে পেরেছেন? এখন চুপচাপ ড্রেস পরিয়ে দিচ্ছি, গিয়ে ঘুমিয়ে পড়েন। এই এখন শীতকাল, মানুষ শুনবে কি হবে? রুমের সামনে কি তোর মা বাবা কান পেতে আছে নাকি আমার কথা শুনতেছে? এটা যেহেতু বিয়ে বাড়ি, তার মানে অনেক লোকজন আছে। আমার মা বাবাই কেন এখানে আড়ি পাততে আসবে? আরো অনেক মানুষ তো আছে, তারা আসতে পারে। তা ঠিক বলেছিস, তবে একটা কথা শোন, আমাদের মধ্যে যা হওয়ার হলো, এই ঘটনা যেন শুধু তোর আর আমার মধ্যেই থাকে, কেউ যেন না জানে। ম্যাম, ভাবছিলাম আপনি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, আপনার মাথায় প্রচুর বুদ্ধি, কিন্তু আমার ধারণা তো সম্পূর্ণ ভুল। ভুল মানে? আমার মাথায় কি বুদ্ধি নাই, তোর এটা মনে হচ্ছে? অবশ্যই
আমার এটা মনে হচ্ছে, কারণ বাসর ঘরের কথা কোনো পাগলই অন্য কারোর সাথে শেয়ার করে। আপনার এটা মনে হয়? কেউ কি কখনো আপনার সাথে শেয়ার করেছে? তাও তো ঠিকই বলেছিস, কেউ তো আমার সাথে কখনো শেয়ার করেনি, তাহলে তুই কেন করবি? জি, আমি যা বলি সব ঠিকই বলি, এটা বাড়িতেও আর অফিসেও। অনেক বকবক করেছিস, এখন সর, আমাকে ঘুমাতে দে, সকালে অফিস আছে। অফিস আছে মানে 7 দিন কোনো অফিস নেই? কারণ আপনি এই বাড়ির বউ, এই বাড়ির কিছু নিয়ম কারণ আছে। কিসের নিয়ম কানুন? আমি কোনো নিয়ম কানুন মানি না। আমার অফিস আছে, আমাকে অফিসে যেতে হবে, ব্যাস। অফিস তো আমারও আছে, আমিও কি যাব? তোর মতো বেয়াদ্দপকে আমি আমার অফিসে রাখবো না। কাল গিয়ে তোর সাসপেন্ড লেটার পাঠিয়ে দেব। তা ঠিকই বলেছেন, অনেক দিন অফিস করলাম, কি লাভ? এখন তো অফিসের বস আমার বউ, আমার অফিস না করলেও চলবে। লিমিট ক্রস করবি না। আপনার যেহেতু অফিস, তাই আপনার বাহাদুরি, এটা ভুলে যাবেন না। বাড়িটা কিন্তু আমার, আর আপনাকে আমার বাড়িতে আসতে হবে। সো আমার বাড়িতে আমার বাহাদুরি চলবে। তোরে থাপড়ায় আমি সোজা করে দিব। একটু আগের কথা মনে নাই? কি হলো? লাথি মেরে তোকে রুমের বাইরে বের করে দিব, আর একবারও যদি এই কথা বলিস। যতবার আপনি রাগান্বিত হয়ে আমার গায়ে হাত তুলবেন, আমিও খুশি হয়ে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব, কথাটা মনে রাখবেন। তোর কলিজাটাও আমি টান দিয়ে বের করে নিয়ে এসে কুচি কুচি করে কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। মাথা ঠান্ডা করেন ম্যাম, না হলে আবার গোসল করতে হবে। আরিয়ান, চুপ কর। বিতে রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে বিছানার এক কোণে শুয়ে কান্না করতে শুরু করলো। মনে মনে তার বাবা মাকে অনেক বকাবকি করতেছে। এটা আমার সাথে কি করলো আরিয়ান? অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু বিথি কথা বললো না। আরিয়ান বুঝতে পারলো বিথি কান্না করতেছে। আরিয়ান ভাবলো কাজটা করার ঠিক হয়নি তার। অনুমতি ছাড়া এভাবে অনেক লজ্জাবোধ করলো। অনুশোচনায় আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। কিছুক্ষণ পর বিথি আরিয়ানকে ডেকে বলল, আরিয়ান, ঘুমাইছিস নাকি? শোন, না না, ঘুমাই নাই, বলেন কি বলবেন। তোর রুমে কোলবালিশ আছে, আমার কোলবালিশ ছাড়া ঘুম হয় না। রাতে কিছুতেই ঘুমাতে পারতেছি না। না ম্যাম, আমার রুমে তো কোলবালিশ নেই, আমি তো কোলবালিশ নিয়ে ঘুমাই না, তাই কোলবালিশও রাখি না রুমে। কোলবালিশ রাখিস না তো কি হয়েছে? আমার এখন কোলবালিশ লাগবে, কোত্থেকে নিয়ে আসবি? নিয়ে আয় যা। সরি ম্যাম, এটা আপনার অফিস নয় যে আপনি যখন যা চাইবেন সাথে সাথে এটা আপনার কাছে পেয়ে যাবেন। এটা আমার বাড়ি, আমি এখন বলেছি কোলবালিশ নাই, তার মানে নাই। আরিয়ান, আমি তোর বাড়ি আছি বলে তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না। কোলবালিশ নাই তো এত রাতে আমি কোত্থেকে কোলবালিশ নিয়ে আসবো বলেন? তা আমি কি সারা রাত জেগে থাকবো? ঘুমানোটা আমার খুব দরকার, আমার খুবই মাথা ব্যথা করতেছে। শুধু কি মাথা ব্যথাই করতেছে, অন্য কিছু ব্যথা করতেছে না? আরিয়ান, তুই কিন্তু বেশি বেশি কথা বলতেছিস। আমি কিন্তু এরপরে কি করে ফেলবো এটা আমি নিজেও জানি না। বিথি এই কথা শুনে আরিয়ান বিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। বিথি বারবার চালানোর চেষ্টা করতেছিল আর বারবার বলতেছিল, তুই এত খারাপ চরিত্রে, এতে সমস্যা। আমি একটা মেয়ে মানুষ বলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই বারবার আমার সাথে এরকম করতে পারিস না। তুই কিন্তু আমাকে জোর জবরদস্তি করতেছিস। কোনো কথাতে যখন কাজ হচ্ছিল না, ঘাড়ে কামড় দিল আরিয়ান। চিৎকার করে বিথিকে ছেড়ে দিল। বিছানা থেকে লাফতে উঠে বলল, লাইট অন করে দেখালো তার ঘাড় দিয়ে রক্ত বের হচ্ছে। রেগে গিয়ে আরিয়ান, তুই কি মানুষ না ডাইনি? এটা কি করলি? এত জোরে কেউ কামড় দেয়? হায় হায়, আল্লাহ, রক্ত বেরোচ্ছে। এটা কাকে বিয়ে করলাম আমি? এ তো দেখি একটা আস্ত ডাইনি। রাগারাগি করে আরিয়ান রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে শুয়ে পড়লো। বিথিও রুমে একা একাই শুয়ে থাকলো। আর রাতটা তাদের এভাবে পার হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আরিয়ান রুমে এসে দেখলো রুমের দরজা এখনো খোলা হয়নি। রাগান্বিত হয়ে আরিয়ান বিথিকে ডাকতে শুরু করলো। ভিতর থেকে তখন দরজা খুলে দিলে আরিয়ান রাগান্বিত হয়ে বলল, দরজা খুলতে কেউ এত সময় নেই? রুমের ভিতরে একা একা কি করতেছেন? কি আর করব, নিজের শোক পালন করতেছিলাম। শোনেন, বাড়িতে অনেক মানুষ, লক্ষ্মী বউয়ের মতো রেডি হয়ে বাইরে যান। আমি তো লক্ষ্মী বউ না, বাইরে যেতে পারবো না। আচ্ছা, রুমেই থাইকেন। অনেক ধন্যবাদ, আমাকে তুই এখন একা ছেড়ে বাইরে যা, এই রুমে আসবি না প্লিজ। মানে কি আমি রুমে আসবো না?
তাহলে তোর রুমে তুই থাক আর আমার জন্য আলাদা একটা রুম ঠিক করে দে। আমার বাড়িতে এক্সট্রা কোনো রুম নেই, যেটা আমার রুম ওটাই আপনার রুম, চুপচাপ মানিয়ে নিন। শোন, আমি রেডি হয়ে এখন অফিসে যাব। কাল রাতে বললাম না কথা কানে যায় নাই, 7 দিন কোনো অফিস হবে না। তুই পারলে আমাকে আটকে দেখা। আপনার সাহস থাকলে আপনি রুম থেকে বের হয়ে তো দেখান। বিথি ওয়াশরুমে গিয়ে অফিসের ড্রেস পরে অফিসে যাওয়ার জন্য বের হতে লাগলো। আরিয়ান রাগান্বিত হয়ে বিথির হাত ধরে টান দিয়ে বিছানার উপর ফেলে দিল। বিথি আরিয়ানকে চড় মারতে যাবে, তখনই আরিয়ান বিথির 2 হাতের ভিতর তার 2 হাত দিয়ে বিথিকে শক্ত করে ধরলো। বুঝতে পারতেছিল এখন কিছু একটা হবে, তাই বিথি বারবার বলতেছিল, ঠিক আছে আমি অফিসে যাব না আরিয়ান। বিথি কোনো কথা না শুনে বিথির শরীর থেকে তার অফিসের ড্রেস টেনে খুলে দিল। বিথি রেগে গিয়ে, আরিয়ান, তোর কতদিনের শখ ছিল আমার শরীরটা ভোগ করার? কোনোদিনই শখ ছিল না। কাল রাত থেকে তো দেখতে পারতেছি কথায় কথায় আমার উপর ঝাঁপিয়ে পড়তেছিস। যেমন কুকুর তেমন মুগুর, কথা না শুনলে এভাবে শায়েস্তা করতে হবে। শুয়োরের বাচ্চাকে করবে আমাকে শায়েস্তা? হ্যাঁ, তোর এত পাওয়ার কি নিয়ে শুনি? ওইটা আমি এখন কেটে দিব। কি? ঠিক শুনেছিস, তোর ওইটা কেটে দেওয়ার পর দেখবো তোর এত এনার্জি আসে কোথা থেকে। আমার এটা কেটে দিলে আপনার কি হবে? আপনাকে শান্তি দিব কিভাবে? তোকে শাস্তি দিতে কে বলেছে? তোর মতো হারামজাদাকে আমার চোখের সামনে আমি দেখতে চাই না। আরিয়ান বিথির চোখে হাত দিয়ে ধরে বিথির ঠোঁটে কিস করতে লাগলো। বিথির তখন কিছুই করার ছিল না, না সেই তার হাত দিয়ে কিছু করতে পারতেছে আর না সেই মুখ দিয়ে কথা বলতে পারতেছে। বেশি ছোটাছুটি করো না, ব্যথা পাবা। ছাড় তো আমাকে, তার বাচ্চা, তোর ভালো হবে না। আরিয়ান বিথির কোনো কথা না শুনে ইচ্ছে মতো আদর করতে লাগলো, ঠিক রাতের মতো। আরিয়ান দেখতে পেল বিথির ব্যথায় ছটফট করতে করতে কান্না করতেছে। আরিয়ান তখন চুপচাপ ছেড়ে দিল। তখন বিথি বলে উঠল, ছাড়লি কেন? আরো কর, যতক্ষণ পারিস অমানুষের মতো ব্যবহার কর। তুই যে কত ছোট মনের মানুষ এটা তোর ব্যবহারে তুই প্রমাণ করে দিচ্ছিস। আরিয়ান তখন লজ্জা পেল বটে, অনেকটা বেশি ব্যথা দেওয়া হয়ে গেছে। লজ্জা অনুভব করে এসে বিথিকে বলল, বিছানা থেকে উঠে এখন ফ্রেশ হও। কান্না করতে করতে বিথি বলল, আমি এখন গোসল করার মতো অবস্থাতে নেই, তুই যা সর এখান থেকে, আমাকে একা থাকতে দে প্লিজ। গোসল না করে এভাবে থাকা যাবে না, এখনই বাইরে থেকে সবাই আপনাকে ডাকতে আসবে। আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা কর, আমি উঠে দাঁড়াতে পারতেছি না। আরিয়ান তার কষ্ট বুঝতে পারলো, বুঝতে পেরে তাকে কোলে তুলে নিল। ওয়াশরুমে গিয়ে সুন্দর করে গোসল করিয়ে লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে দিল। তারপর রুমে এনে আবার বসিয়ে দিল। তখন বাইরে থেকে আরিয়ানের মা আসলো, এসে বলল, বাহ বৌমা, তোমাকে তো খুবই সুন্দর লাগতেছে। কই, তোমার মা যে বললো তুমি নাকি শাড়ি পরতে পারো না, অনেক সুন্দর করে তো শাড়ি পরেছো। মা, তোমার বৌমা সব দিকেই পারদর্শী। আন্টি শোনেন, আমার মা ঠিকই বলেছেন, শাড়ি পরতে পারি না, আপনার ছেলে পরিয়ে দিয়েছে। আরিয়ান লজ্জা পেয়ে মুখ লুকালো আর মনে মনে বিথিকে গালি দিতে লাগলো। কি বোকাচোদা মেয়েরে, আমি শাড়ি পরিয়ে দিয়েছি এটা আবার আমার মার সামনে বলতেছে। মা আগে বের হোক, তারপরে তোর হচ্ছে। বাবা আরিয়ান, তাড়াতাড়ি নিচে আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসতেছি। শোন আরিয়ান, তুই বাইরে গেলে যা, আমি যাব না। রুমে যত থাকবে তত তোমার বিপদ হবে। তুই কতটা জানোয়ার হতে পারিস সেটাও আমি দেখব। নিজের বউকে আদর করা যদি জানোয়ার হয়ে থাকে, তাহলে আমি জানোয়ার। তার বাচ্চার কিভাবে গালি দিলে তোর লজ্জা হবে? গালি দিয়ে তুমি আমাকে লজ্জা বানাতে পারবে না, বেটার হবে আমাকে ভালোবেসে বোঝালে। ভালোবাসা মাই ফুড, তুই জীবনেও কোনোদিন আমার ভালোবাসা পাবি না। সময় আসুক, দেখা যাবে। চল, তোর মা বাইরে যেতে বলো, দেখি বাইরে আবার কি নাটক হয়। মানুষের সামনে গেলে একটু ভদ্র ভাষায় ভালোভাবে কথা বলো। ওয়েট ওয়েট ওয়েট, তুই কোন সাহসে আমাকে তুমি করে বলতেছিস? তুই ভুলে যাস না আমি তোর অফিসের বস। আপনি তো আপনি করে কথা বল। ম্যাম, আপনি কেন ভুলে যাচ্ছেন? এটা আপনার অফিস নয়, এটা আমার বাড়ি। আর আমার বাড়িতে আমার কথাতেই সবকিছু হবে। বাড়ির বাহাদুরি তো ঠিক আছে, দেখার সময় আমারও আসবে। সময়ের অপেক্ষা করুন। এখন যাবি? চলো তবে একটা কথা, বাইরে গিয়ে মানুষের সামনে আমাকে তুই তোকারি করবেন না প্লিজ। তো কি বলবো? ওগো শোনো, ওগো কই যাচ্ছ? ও এখানে আসো, কি আশা করতেছিস? এইভাবে কথা বলবো তোর সাথে? ঠিক এভাবেই কথা বলবে। আমার আশা করাটা কি ভুল?
অবশ্যই তোর আশা করা ভুল। তুই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখতেছিস। আপনার খুব অহংকার, তাই না? আপনার এই অহংকার আমি একদিন ভেঙে চুরমার করে দেব। আমার অহংকার ভাঙতে হলে এর জন্যই আমার চেয়ে বড় কিছু হয়ে দেখাতে হবে তোকে। দেখাবো ইনশাল্লাহ। কথা শেষ করে তিথি রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। নিচে আসতে সাজানোটা অনেক সুন্দর ছিল। সবে বিথির অনেক প্রশংসা করতেছিল। আরিয়ানের অনেক ছোট বোন ছিল, তারাও এসে জিজ্ঞেস করতেছিল রাগটা কেমন গেল। বিথি রাগান্বিত হলো, তবে তার রাগটা কন্ট্রোল করলো আর সবাইকে হাসি মুখে বলল, হ্যাঁ রাগটা সুন্দর ছিল। বিথির কথা শুনে আরিয়ান মুচকি মুচকি হাসি দিল। বিথি আরিয়ানের দিকে তাকিয়ে রাগে যেন তার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। আরিয়ান বিথিকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। তুই আমাকে থ্যাঙ্কস কেন দিচ্ছিস? এই যে সবার সাথে হাসি মুখে সবটা ম্যানেজ করতেছো। তুই আবার আমাকে তুমি তুমি করে বলতেছিস? আস্তে, এখন আমরা রুমে নয়, বাইরে আছি। আর শোন, আমি তোর জন্য কিছু করিনি। আজ আমার মা বাবা আসবে, তাদেরকে কেউ যেন কোনো কথা না শোনাতে পারে, তাই মুখ বুজে সবকিছু সহ্য করে নিতেছি। সে তুমি যে জন্যই করো, ভালো লাগছে। আমার খুব খিদে পেয়েছে, তোদের বাড়িতে কি একটু খাবার হবে? কেন খাবার হবে না? অবশ্যই খাবার হবে। আরিয়ান তার মাকে গিয়ে বলল, বিথি খিদে পেয়েছে। মাতাকে বলল, বিথিকে নিয়ে রুমে যা, আমি খাবার পাঠিয়ে দিতেছি। আরিয়ান বিথিকে নিয়ে রুমে চলে গেল। একটু পরে আরিয়ানের মা তাদের খাবার দিয়ে আসলো। বিথি তখন তার হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাত দুটো অনেক ব্যথা। সে হাত দিয়ে খাবার খেতে পারবে না, তাই সে আরিয়ানকে বলল একটা চামচ নিয়ে এসে দিতে। সে হাত দিয়ে খাবার খেতে পারবে না। এটা শুনে আরিয়ান, চামচ লাগবে কেন? আমি আছি না। তুই আসছিস মানে? আমি আছি মানে কি আমি খাইয়ে দেব? আরিয়ান, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। একটু বোঝার চেষ্টা করো। বাইরে যদি আমি এখন চামচের জন্য যাই, তাহলে সবাই সন্দেহ করবে যে আমাদের মধ্যে সম্পর্কটা হয়তো ভালো নেই। তখন তো তোমার মা বাবাকেই কথা শোনাবে। আরিয়ানের কথা শুনে বিথি আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। আরিয়ান তাকে খাবার মুখে তুলে খাওয়াচ্ছিল। তখনই বিথির মা বাবা তাদের রুমে আসলো। বিথি তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বিথির বাবা এসে আরিয়ানের হাতে হাত রাখলো আর আরিয়ানকে বলল যে তোমাদের মধ্যে সবকিছু স্বাভাবিক কি আছে? আরিয়ান মনে মনে ভাবছে, স্বাভাবিক নাই। ডাইনি একটা মহিলাকে কলা কৌশলে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছেন। এখন তো সবকিছু ভুগতেছি আমি। বিথিমা বিথিকে জিজ্ঞেস করলো, মা সবকিছু ঠিক আছে তো? কিভাবে সবকিছু ঠিক থাকবে? তোমরা এটা কি করলে আমার সাথে? কি করলাম মানে? কি করলে মানে বুঝতে পারতেছো না? তোমরা জেনে শুনে আমার অফিসের একটা এমপ্লয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে। এটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ছি ছি, এইভাবে কথা বলতে হয় না। এখনো তোমার স্বামী, এটা ভুলে যেও না। আমি এটা তোমাদের থেকে আশা করিনি মা। মা বাবা যা করে সন্তানের ভালোর জন্যই করে, এটা ভুলে যেও না। এখানে তোমরা আমার কি ভালো দেখলে? এখানে আমার কি ভালো হচ্ছে? এখানে তোমার সবটাই ভালো। দিব্যি তো এসে দেখলাম কত সুন্দর আরিয়ান বাবা তোমাকে খাবার খাইয়ে দিচ্ছিল। শুধুমাত্র একটু খাবার খাইয়ে দিচ্ছিল, এটার জন্য এটা ভেবে নিও না তোমার মেয়ে সুখে আছে। প্রথমে কোনো কিছুই স্বাভাবিক থাকে না, আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। বিথির মায়ের কথা শুনে বিথির বাবা আরিয়ানকে যে বলল, বাবা তুমি কি আমার মেয়েকে কষ্ট দিচ্ছ? আর মেয়েটা বলতেছে সে সুখে নেই। আমি কিন্তু আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি তার মুখে হাসি দেখার জন্য, তার মুখে কষ্ট দেখার জন্য না। তখন আরিয়ান বলল, আঙ্কেল, সবকিছু ম্যানেজ করতে একটু সময় লাগবে। তাদের কথা শুনে বিথি বলল, ওর হাতে তুলে দিয়েছো মানে বাবা, তার মানে আরিয়ান আগে থেকে সবকিছু জানতো? না, আরিয়ান কোনো কিছুই জানতো না আগে থেকে। যাই বলো বাবা, আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কেন ক্ষমা করতে পারবা না? কি হলো? কোনো ভুল তো দেখতেছি না এখানে। সামান্য 2 টাকার স্যালারির একটা চাকরের সাথে তুমি আমাকে আমার বিয়ে দিয়েছো, আবার বলতেছো কোনো ভুল দেখতে পারতেছো না? বিথি, ভুলে যেও না ও তোমার স্বামী। এখন সম্মান দিয়ে কথা বলো। আর ওর সম্মান মানে তোমার সম্মান, এটা ভুলে যেও না। কিসের স্বামী বাবা? কিসের স্বামী? ওকে আমি স্বামী বলে কখনো মানি না, আর না কোনোদিন মানবো। এই আরিয়ানকে নিয়ে তুমি একদিন গর্ব করবে, এই কথাটা আজ আমি বলে দিলাম। এই কথা বলে বিথির বাবা আরিয়ানকে বলল, কি বাবা, আমার কথা রাখতে পারবে তো? আমার মেয়ের এই অহংকার তোমাকে ভাঙাতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে তুমি ওর থেকে ভালো কিছু হতে পারো। কি পারবে তো? বিথির বাবার কথা শুনে আরিয়ান বলল, ইনশাল্লাহ আঙ্কেল,
অবশ্যই আমি পারবো, তাও খুব তাড়াতাড়ি। চামড়ার মুখ তো অনেক কিছুই বলা যায়। তোমাদের সকলকে আমি প্রমিস করলাম খুব তাড়াতাড়ি বিতির থেকে ভালো কিছু হয়ে দেখাবো। যেদিন দেখতে পারবি সেই দিন এইসব কথা বলিস, যেদিন দেখাতে পারবি সেই দিন এইসব কথা বলিস। তোর মুখে এইসব কথা মানাচ্ছে না। আচ্ছা, অনেক কথা হয়েছে আঙ্কেল আন্টি, আপনারা বসেন। আমার মা বাবাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। আমার মা বাবাকে আমি দেখে নেব। ঠিক আছে, তোমার মা বাবা এসেছে, তুমি কি তাদের দেখাশোনা করবে? কিন্তু তোমার তো খাওয়া শেষ হয়নি, আসো বাকিটা খাইয়ে দিই। না গো, অনেক করেছো, অনেক ধন্যবাদ। এখন আমাকে উদ্ধার কর। বিথির মুখে এমন কথা শুনে আরিয়ান মুচকি হেসে উঠল। যখন বিথি আরিয়ানকে বলল, কি ব্যাপার, হাসছিস কেন? আরিয়ান কিছু বলার আগে বিথির বাবা বলল, সম্পর্কে টানাপড়া এভাবে আস্তে আস্তে শেষ হয়, এটা তো শুরু। আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে, দুজনকে একটু মানিয়ে নিতে হবে। তারপর আরিয়ানকে বলল, বাবা, আমার মেয়েটা একটু রাগী, তুমি তো জানো, ওকে একটু সামনে রেখো। তাদের কথা শেষ করে বিথির মা বিথির বাবাকে বলল, আচ্ছা, ওদেরকে একা ছেড়ে দাও, চলো আমরা বাইরে যাই। তখন আরিয়ান বিথিকে টান দিয়ে জড়িয়ে ধরলো। বিথি রেখে গিয়ে ওরের বাচ্চা, আবার তুই আমাকে জড়িয়ে ধরেছিস? ছাড়। তোমার মুখে এমন কথা শুনে মনে হচ্ছে তোমার ঠোঁটটাও কামড় দিয়ে দেই। এত বছর আমি তোর সাথে কাজ করলাম, তোর চরিত্র এতটা খারাপ কখনো জানতেই পারলাম না। আরে তোমার চরিত্র খারাপ এইভাবে কেন বলতেছো? তুমি অফিসে গিয়ে সবাইকে জিজ্ঞেস করো তাদের স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্কটা কেমন। বিথি অনেক ছোটাছুটি করার পর যখন ছুটতে পারলো না, বাধ্য হয়ে আরিয়ানের কানে এত জোরে কামড় দিল, আরিয়ান বিশাল একটা চিৎকার দিয়ে উঠল। চিৎকারে যেন সারা বাড়ি নড়ে উঠল। সবাই তো ভয়ে তাদের রুমে দিকে আসতে লাগলো। সবাই রুমে এসে দেখলো আরিয়ান আর বিথি দুজন দুজনকে জড়িয়ে আছে। আর তাদের এই অবস্থা দেখে সবাই লজ্জা পেল। তবে আরিয়ানের মা জিজ্ঞেস করলো, কিরে বাবা, এত জোরে চিৎকার করে উঠলে কেন? তখন বিথি বলল, ও কিছু না আন্টি, আমার চুরির সাথে ও একটু ব্যথা পেয়েছে। কিরে আরিয়ান, তুই কি এখনো ছোট আছিস নাকি? চুরির সাথে একটু ব্যথা করে চিৎকার করে ওঠে। ও তুমি বুঝবে না মা, যাবে এখান থেকে সবাই। আপনার ছেলেটা একটু গাধা টাইপের তো, তাই। একদম গাধা বলবা না। তাদের রুম থেকে সবাই বের হয়ে গেল। তারা বুঝতে পারলো নতুন নতুন জামাই বউয়ের ঘরে এরকম একটু একটু সাউন্ড হবে। সবাই রুম থেকে বের হতে গিয়ে আরিয়ানের মামাতো বোন এসে আরিয়ানকে বলল, ভাইয়া, এত জোরে চিৎকার করার কথা তো ভাবি চিৎকার না করে তুমি করলা যে, বিষয়টা ঠিক বুঝলাম না। চোর ডাকাত থেকে এত দূরে চিৎকার করে নাকি? আরিয়ান তখন ধমক দিয়ে বলল, তোর এত কিছু বুঝতে হবে না, বেশি বেঁকে গেছিস, যা এখান থেকে ভাগ। আরিয়ানের বোন তখন রুম থেকে বের হয়ে গেল। আরিয়ান রুমের দরজা বন্ধ করে দিয়ে বিথিকে ধমক দিয়ে বলল, বিথি, এটা কি ধরনের ব্যবহার তোমার? রাতে একবার ঘাড়ে কামড় দিলে, এখন আবার কানে কামড় দিলা, কি সমস্যা কি? তোর সমস্যা কি জানোয়ার? তোর কথায় কথায় এভাবে আমাকে জড়িয়ে ধরতেছিস কেন? তুমি আমার বউ, আমি তোমাকে জড়িয়ে ধরবো না, এটা কোনো কথা? সেটাই তো, তুমিও তো আমার জামাই, আমি তোমাকে কামড় দিব না, এটা কোনো কথা? দেখবি তুই আমার মেজাজটা গরম করে দিবি না। শয়তান, তুই এখন আবার আমাকে তুই তুকারি করছিস? তুই এখন থেকে যেভাবে কথা বলবি আমার সাথে, আমিও ঠিক এভাবেই কথা বলবো। তাহলে আমি তোকে এইভাবে কামড়াতে থাকবো? তুই কি ভাবছিস এভাবে তুই আমাকে কামড়াবি আর আমি সেই ভয়ে তোর কাছে যাব না? তুই যে ধরনের কুকুর, কুকুরের ল্যাজ তো কোনোদিনও সোজা হয় না, তোরও হবে না। তুই যাই করিস আমার অধিকার আমি আদায় করেই ছাড়বো। বিথি আরিয়ানের সাথে বেশি কথা না বলে বাইরের বারান্দায় গিয়ে মন খারাপ করে বসে থাকলো। এদিকে আরিয়ান তার কান ধরে বিছানায় বসে থাকলো। কানে প্রচন্ড ব্যথা হচ্ছে। বিথি এটা বুঝতে পারলো, তাই সে রুমে এসে আরিয়ানকে বলল, কানে কি খুব ব্যথা করতেছে? তা শুনে তোর কাজ নেই, যা সর। কাল রাত থেকে এখন পর্যন্ত তুই তো আমাকে কত ব্যথা দিলি। তো তুই কি প্রতিশোধ নিচ্ছিস নাকি? প্রতিশোধ না, আমার আত্মসম্মান রক্ষা করতেছি। বিয়ের পর আবার মেয়েদের আত্মসম্মান হয় কিভাবে? কেন, বিয়ের পর কি মেয়েরা সবকিছু বিক্রি করে দেয় নাকি? বিক্রি করে দেয় না অবশ্য, তবে বিয়ের পর মেয়েদের নিজের বলে কিছু থাকে না, সবকিছু তার স্বামীর। তোকে স্বামী বলে কে মানে শুনি? মানবে, তুমি মানবে। বিয়ে বাড়ির সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এবার বিথিতে বাড়ি যাওয়ার পালা। সন্ধ্যার আগেই বিথির মা বাবা বিথি আর আরিয়ানকে তাদের বাড়িতে নিয়ে গেল।
বিয়েবাড়ির এটা নিয়ম। বিথিদের বাড়ি যাওয়ার পর বিথির মা আরিয়ান আর বিথিকে তাদের রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে বিথি আরিয়ানকে বলল, শোন, এটা কিন্তু তোর বাড়ি না, এটা আমার বাড়ি। জি ম্যাম, আমি জানি যে এটা আপনার বাড়ি। ভেরি গুড, এইভাবে আমার সাথে কথা বলবি। বয়েই গেছে আমার এভাবে কথা বলতে। মোটেও আমি এভাবে কথা বলবো না। এইভাবে কথা না বললে তোর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। বিথি ঝগড়া করতেছিল। এদিকে আরিয়ান দরজার দিকে তাকিয়ে দেখলো বাড়ি থেকে বিথির বাবা তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখা মাত্র আরিয়ান বিথিকে শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে কানে কানে বলতে লাগলো, তোমার বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ঝগড়া করো না, নইলে তোমার বাবা কষ্ট পাবে। তুমিও আমার মতো অভিনয় করো। আরিয়ানের কথা শুনে বিথিও আরিয়ানকে জড়িয়ে ধরলো। এটা দেখে বিথির বাবা হাসতে হাসতে বাইরে গিয়ে বিথির মাকে বলল, জানো বিথির মা, মেয়ে আর মেয়ের জামাইকে ডাকতে গিয়েছিলাম তাদের রুমের সামনে। হ্যাঁ, তো কি হলো? আসে না ওরা? আর বলো না, গিয়ে তো আমি লজ্জা পড়ে গেছি। কেন, কি হলো আবার? রুমের সামনে গিয়ে দেখলাম ওরা দুজন। ওরা দুজন কি বলে? তুমি আর আমি বিয়ের পরে যা করতাম ওরা তাই করতেছে। তুমিও না পুরো বয়সে ভীমরতি ধরেছে না? আরে আমি কি ইচ্ছে করে গিয়েছি নাকি? আমি তো ডাকতে গিয়েছি, গিয়ে দেখি এই অবস্থা, সাথে সাথে আমি চলে আসলাম। এখন চুপ করো, নাইলে ওরা কথা শুনতে পারবে, তখন আবার লজ্জা করে যাবে। যাক, আমার মেয়েটা তো সবকিছু মানিয়ে নিতে পারছে, এটাই অনেক। আর ছেলেটাও ভালো, তোমার বদমেজাজি রাগের মেয়েটাকে ঠিকই সামলে নিতেছে। ঠিক বলেছো, ছেলেটা অনেক ধৈর্যশীল একটা মানুষ। বিথির মা আর বাবা কথা বলা শেষ না করতেই বিথি আরিয়ান খাওয়ার টেবিলে চলে আসলো। তার খেতে খেতে অনেক গল্প করলো। খাওয়া শেষ হয়ে গেলে বিথির ছোট বোন বিথিকে বলল, আপু ভাইয়া, আমি আর তুই আজ আমাদের সামনে যে বাগানটা আছে ঘুরতে যাব। অনেক মজা হবে। খাওয়া দাওয়া করেই চল, রেডি হয়ে আমরা বের হই। বোনের কথা শুনে বিথি বলল। না, কোথাও যাব না। তখন আরিয়ান বলল, কেন যাব না? আমরা ছোট মানুষ, আবদার করেছে, অবশ্যই যাব। আপনি গেলে যান, আমি যাব না। না না আপু, তুইও চল প্লিজ। তুই না গেলে মজা হবে না। প্লিজ আপু চল। আরে তোমার বোনকে অত জোর করতে হবে না, ও এমনি যাবে। তুমি যাও, রেডি হও গিয়ে। আরিয়ানের মুখে এমন কথা শুনে বিথি আরিয়ানকে রুমে নিয়ে এসে বলল, তুই বেশি পাকনা হয়ে গেছিস, তাই না? তোকে কে এত বাল পাকনা কথা বলতে বলেছে? তুই যা ঘুরতে, আমি কোথাও যাব না। আর শোন, আমার বিষয়ে বেশি নাক গলাবি না। ভাগ্যিস আমার মা বাবা ছিল, তাই তোকে কিছু বললাম না, নইলে কানের নিচে একটা ঠাস করে চড় মেরে দিতাম। বিথির এই কথা শুনে আরিয়ান বলল, সে তুমি চর মারবে না কি করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মাথায় রেখো, যতবার চর মারবে ততবার কিন্তু কতবার কি কি করবি তুই? ততবার কি দেখাবো। দেখা দেখি কি করবি? মারবি আমাকে? মার। না না, কি বলো এসব? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তাকে কি আমি মারতে পারি? আমার সামনে থেকে সর, না হলে তোর ওই জায়গায় লাথি মারবো। আরে না, ভুলেও এই কাজ করবা না, ওখানে লাথি মারলে কিন্তু আমি মরে যাব। আমি তো ওটাই চাই যে তুই মরে যা। তুই মরে গেলেই তো আমি ভাবছি। ওইটাই তো মেয়েদের একমাত্র শান্তির জায়গা। তুমি তোমার ভালো বুঝতে পারতেছো না। আমি আমার ভালো অবশ্যই বুঝি। আমি তোর সাথে থাকলে আমার যে কোনো ভালো হবে না, এটা আমি খুব ভালোই বুঝতে পারতেছি। বেশি কথা না বলে যাও, রেডি হও, এখন তোমার বোনকে নিয়ে বের হব। চরিত্রহীন লোক, এখন আবার আমার বোনের দিকে নজর গেল নাকি তোর? সি সি সি, কি কথা বলো? তোমার বোন মানে আমারও ছোট বোন না? তোর মতো একটা চরিত্রহীন শুয়োরের বাচ্চার আবার ছোট বোন আছে নাকি? বিথির মুখে এমন কথা শুনে আরিয়ান বিথিকে জড়িয়ে ধরে বিছানার উপর পড়ে গেল। আর বিথি বারবার আরিয়ানকে বলতেছে, আমার উপর থেকে সর, আমার কিন্তু ব্যথা লাগতেছে। আরিয়ান তখন বিথিকে বলল, ভালোই ভালোই রেডি হও, নইলে কিন্তু গোসল করার ব্যবস্থা করে দিব। এই অবস্থায় বিথির বোন রেডি হয়ে তাদের রুমে আসলো। এসে দেখলো তারা দুজন বিছানার উপর শুয়ে আছে। বিথির গায়ের উপর আরিয়ানকে দেখে বিথির বোন লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল। তখন আরিয়ান বিথিকে বলল, এখন বলো, ভালোই ভালো রেডি হইবা কিনা? কতবার বললাম রে ভাই, আমি যাব না, তুই যা। ঠিক আছে, আমিও যাব না। দাঁড়া, দরজা বন্ধ করে দিয়ে আসি। দরজা বন্ধ করবি মানে? মানে বোঝো না তুমি? না গেলে আমিও কোথাও যাব না। আর দরজা বন্ধ করে দিয়ে আসি। যাবি না? ঠিক আছে, এখানে দরজা বন্ধ করার সাথে কি সম্পর্ক? লুডো খেলবো তোমার সাথে, আর দরজা খোলা রেখে খোলা যাবে না।
লাথি খাওয়ার আগে এখান থেকে যা, আমাকে রেডি হতে দে, আমি রেডি হতে চাই। এই তো লক্ষ্মী বইয়ের মতো কথা, যাও রেডি হয়ে আসো। রেডি হয়ে তারা তিনজন ঘুরবার জন্য বের হলো। বাগানটা খুবই সুন্দর ছিল, চারিদিকে ফুলের গাছ, ওয়েদারটা সুন্দর ছিল। তখন বিথিকে বলল, আপনি তোর আর ভাইয়া ছবি তুলে দিই। এই কথা শুনে বিথি বলল, দেখ আমার কিন্তু এখন মেজাজ উঠতেছে ঘুরতেছে। আসার বায়না ধরেছিলি, ঘুরতে এসেছি, এখন আমি ছবি তুলতে পারবো না। আপু এমন করিস কেন, একটু ছবি তো ওঠা প্লিজ। বললাম নাম সব, উঠবো না, তুইও যা। আরে বাদ দাও, তোমার বোনকে এত জোর করতে হবে না, এসো তুমি আর আমি ছবি উঠি। আরিয়ানের কাছে এমন কথা শুনে বিথি ভাবলো, ওর তো চরিত্রের সমস্যা আছে, ওবার আমার বোনের সাথে ছবি উঠবে না। বাবা আমি চাই গিয়ে ছবি তুলেই